নমস্কার, দেখছেন বাংলা জগৎ। দিল্লির মহাযুদ্ধ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। আজকে আমরা রয়েছি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই সেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র যাকে ঘিরে কিন্তু মানুষের উত্তেজনা একদম চরমে রয়েছে। কেন জানেন? কারণ একদিকে এখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন পার্থ ভৌমিক, অপরদিকে বিজেপির প্রার্থী হয়েছেন অর্জুন সিং এবং সিপিএমের প্রার্থী দেবদূত ঘোষ। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আজকে আমরা রয়েছি নৈহাটিতে এবং এই নৈহাটির বিধায়ক ছিলেন পার্থ ভৌমিক। পার্থ ভৌমিককে মানুষ কতটা চায় সেটা তো অবশ্যই ভোট বাক্সেই দেখা দেবে। তবে এই পার্থ ভৌমিক নাকি এখানে অনেক কাজকর্ম করেছেন। উদাহরণ হিসেবে নৈহাটির বাস টার্মিনাস থেকে শুরু করে নাকি একাধিক প্রকল্প করেছেন। অপরদিকে দাঁড়িয়ে নৈহাটির বুকে নাকি আরও শিল্প বিনিয়োগ হবে, এমনটা একাধিক জায়গা থেকেই বলেছেন রাজ্যের এই মন্ত্রী, যদিও এখন তিনি বর্তমানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। জনগণ কি ভোট দিয়ে তাকে আবার ফিরিয়ে আনবে, নাকি আবারও 2019 সালেই পদ্মফুলের জয় হবে, সেটা তো সময়ের অপেক্ষা। তবে এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক তিনি ঠিক কী বলছেন, চলুন আজ শুনে নেওয়া যাক। যেই চমকের কথা আপনাদেরকে বলছিলাম, আজকে আমাদের সঙ্গে যে মানুষটি রয়েছেন তার অনেকগুলো পরিচয় রয়েছে, তবে বর্তমানে সবথেকে তাৎপর্যপূর্ণ পরিচয় কি? ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। নমস্কার দাদা, প্রথমেই বাংলা জগতে এবং প্রথমেই নববর্ষের শুভেচ্ছা আপনাকে। একটা কথা কিন্তু পার্থদা খুব সামনে চলে আসে বারংবার, আমি রাজনীতির ময়দানে তো পরে ঢুকবই, কিন্তু নিউ ইয়ার রেজলিউশন আমরা শুনি এখন, এবং বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন পার্থ ভৌমিকের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী যে নতুন দিন, সেই নতুন বছরে রেজলিউশন কি থাকছে? এই এক বছরে কি কি করতে পারেন পার্থ ভৌমিক, কি মনে হচ্ছে? সবাইকে আপনাদের মাধ্যমে প্রথমে শুভ নববর্ষ জানাই, বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা। আজকে জানেন যে আজকের দিনটাকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছেন এবং আজকেও আমরা দিনটা সূচনা করেছি বাংলার মাটি বাংলার জল গান সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। ওটাই বাংলার সংস্কৃতি, বাংলার মাটির ঐতিহ্য। আগামী এক বছর এখন নতুন করে আমাকে পার্লামেন্টে দাঁড় করিয়েছেন আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তো 2 মাস লড়াই, তারপরে পরিকল্পনা তো ভবিষ্যতে যদি জিততে পারি তারপরে। কিন্তু পার্থদা, যখন আমরা দেখলাম যে ব্রিগেডের মঞ্চ জনগর্জন সভা, সেখানে আপনি উপস্থিত ছিলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই ছিলেন। তারা বললেন যে এবার কিন্তু কোথাও গিয়ে ব্যারাকপুরের হাল ধরবে সেই মানুষটা যে দীর্ঘদিন ধরে সেখানকার মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 11, 16, 21 সেখানে জয় করে পেয়েছেন এবং সেই পার্থ ভৌমিক লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছে। তখন কি মনে হয়েছিল যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা ঘোষণা করলেন? না, আমি সবসময় দলের নির্দেশকে মান্যতা দিয়েছি। অতএব দল আমাকে বলেছে লড়তে, আমি ব্যারাকপুরের মানুষের উপরে আস্থাশীল, নির্ভরশীল, তাদের আশীর্বাদ চাই। তারা দীর্ঘদিন ধরে আমায় চেনেন, আমি কোনো দিন দল বদলাইনি। আমি মমতা ব্যানার্জির সাথে ছিলাম, আছি, থাকবো জীবনের শেষ দিন পর্যন্ত, এটা তারা বিশ্বাস করেন। অতএব স্বাভাবিকভাবে আমার চরিত্র কী, আমার ব্যবহারিক জীবন কীরকম, আমি মানুষের সাথে কীরকম ব্যবহার করি, অন্য রাজনৈতিক দলগুলোকে কীরমভাবে রাজনীতি করার স্পেস দিই, সম্মান দিই, পুরোটাই ব্যারাকপুরের মানুষ জানে। অতএব আমি আশাবাদী যে ব্যারাকপুরের মানুষের সমর্থন আমি পাবো। কিন্তু পার্থদা, আপনার নাম যখন ঘোষণা করা হলো, আমরা প্রত্যেক সাংবাদিক সেখানে উপস্থিত ছিলাম, আপনার মুখে যেমন একটা হাসি দেখা দিয়েছিল, অপর একজন মানুষের মুখে কিন্তু কোথাও গিয়ে সেই হাসিটা দেখা দেয়নি, যে আপনার বিপক্ষে দাঁড়াচ্ছেন বিজেপি প্রার্থী এখানকার অর্জুন সিং। কোথাও গিয়ে তিনি আবার দলবদল করলেন, তিনি আবার চলে গেলেন সেই বিজেপিতে, সেই বিজেপি থেকে যিনি গত কয়েক বছর আগেও তৃণমূলে যোগদান করেছিলেন, এবং তার মুখে একটা অভিমানের ছাপ দেখা দিল। তাকে প্রশ্ন করা হলো, সে বলল যে আমি হয়তো দলে থেকে কাজ করতে পারছিলাম না, সেই জন্যই আবার বিজেপিতে ফিরে গেছি। যদি আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টিকিটটা অর্জুন সিংকে দিতেন, তখন কি তিনি কখনো ভাবতেনই কথাটা? মানে এরকম কন্টিনিউয়াস পরিবর্তন কি করে হতে পারে? যে নিজের কথা ভাবে, নিজের স্বার্থের কথা ভাবে, শুধু নিজেকে নিয়ে ভাবে, তার কাছে আদর্শ নীতি এগুলো কোনো ব্যাপার না। স্বাভাবিকভাবে অর্জুন সিং তো মানুষের জন্য করে না, নিজের জন্য করে। অতএব দল বদল এটা ওর চারিত্রিক বৈশিষ্ট্য, অর্জুন সিংয়ের। ও নিজের জন্য ছাড়া, নইলে নিজের ভাইপোকে কেউ অস্বীকার করে বলতে পারে? আমার 4000 ভাইপো আছে। যে নিজের রক্তকে অস্বীকার করে, মানুষ জানে মানুষকে অস্বীকার করতে তার 1 সেকেন্ড লাগবে। অতএব আদর্শ নীতিভীতি ব্যাপার না,
ওর কাছে প্রচুর অসৎ উপায়ে উপার্জিত প্রচুর কোটি কোটি টাকা আছে। ও ভাবে টাকা দিয়ে মানুষ কিনে নেওয়া যায়। টাকা দিয়ে যে মানুষ কিনে নেওয়া যায় না, এটা ব্যারাকপুরের মানুষ এবার প্রমাণ করে দেবে। কিন্তু পার্থদা, আপনি বললেন যে অসংখ্য ভাইপো যখন এই বক্তব্য সামনে আসছে, অপর দিক থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যেখানে সৌরভ সিং, যিনি আপনার নির্বাচনী এজেন্ট, তিনি অর্জুন সিংয়ের ভাইপো, তিনি বলছেন অন ক্যামেরা, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি কোথাও গিয়ে কাকুর আদর্শকে ফলো করেন, তিনি বলছেন আমার কাকুর কোনো আদর্শই নেই, কোনো নীতি নেই, সেই কারণেই আমি তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখছি, আপনি যেমনটা বলছিলেন। তাহলে কোথাও গিয়ে কি এই বক্তব্যগুলোই তৃণমূলকে এক ধাপ হলেও এগিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে অর্জুন সিংয়ের নিজের ভাইপো আপনার নির্বাচনী এজেন্ট হয়েছেন? না না, মানুষ তো মমতা ব্যানার্জির উপরে আস্থাশীল। আমি যদি এক ধাপ এগিয়ে থাকি সেটা মমতা ব্যানার্জির জন্য, কারণ মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে। সেই সঙ্গে মানুষ দেখে মমতা ব্যানার্জি কাকে দাঁড় করালেন। মমতা ব্যানার্জি আমায় দাঁড় করিয়েছেন, আমার সাথে ব্যারাকপুর মানুষের দীর্ঘদিনের সম্পর্ক। কেউ আমার কাকা জ্যাঠা, কেউ দাদু দিদিমা, কেউ আমার দাদা বৌদি, কেউ আমার ভাই ভাইয়ের বউ, কেউ আমার বোন, কেউ আমার ভাই। কিন্তু যে পার্থভৌমিক এত সবার সঙ্গে এত ভালোভাবে মেশেন, সবসময় মানুষের পাশে থাকেন, আপনি বারংবার বলেছেন যে আপনি ব্যারাকপুরের হয়তো এমন কোনো মানুষ নেই যার আপনি পালস বোঝেন না, কিন্তু এই পার্থভৌমিক যখন ভোটের প্রচারে চলে গেলেন ভাটপাড়ায়, হঠাৎ করেই কোত্থেকে একটা অর্জুন সিংয়ের নামে জয়ধ্বনি উঠল। পার্থভৌমিক ভাবছে যে এটা কেন হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে তিনি বলছেন যে না, ভুল করে হয়তো বেরিয়ে এসছে। তাহলে কোথাও গিয়ে কি মনে হয়েছিল যে ভাটপাড়ায় একটু হলেও অর্জুন হবে একটা বর্তমানে কাজ করছে, তৃণমূলের সঙ্গে যেহেতু তিনি গত কয়েকদিন আগে জড়িত ছিলেন? না না, এগুলো হয় দেখবেন বিজেপির অনেক মিছিলে তৃণমূলের স্লোগান উঠে যায়, মানে হয়তো সে দুদিন আগে তৃণমূল ছিল। এখানকাও তো অর্জুন তৃণমূলের সাথে ছিল, এরা তখন অর্জুন সিং জিন্দাবাদ করেছে। অভ্যেস তো একটা থাকে, সেই অভ্যেসের বশে বেরিয়ে গেছে। ও জানেও না, যেরকম ধরুন মানুষ ভুলবশত অনেক কিছু বলে ফেলে। কালকে যেরকম আমি একটা টিভি চ্যানেলে বলে ফেলেছি যে এই ভিকি যাদবের মার্ডার নিয়ে, ভিকি যাদব সৌরভ সিংয়ের খুব ঘনিষ্ঠ ছিল, তো সেই জন্য ভিকি যাদব মার্ডার হয়েছিল। আমার মুখ থেকে বেরিয়ে গেছে ভিকি যাদব সৌরভ সিংয়ের ঘনিষ্ঠ ছিল, এই জন্য সৌরভ সিং মার্ডার হয়েছে। ওদের ভুল করে বেরিয়ে যেতে পারে, তা সেটা তো মানে পার্মানেন্ট কোনো সাবজেক্ট না। কিন্তু আমি যদি দেখি যে কোথাও গিয়ে আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে একদিকে কিন্তু এই যে দ্বৈরথ সামনে আসছে পার্থদা, যেখানে একদিকে বলা হচ্ছে বা ব্যারাকপুরের মানুষ এখন দুজনকে নিয়ে ভাবছে, এক হচ্ছে পার্থভৌমিক, অপরদিকে হচ্ছে অর্জুন সিং, যে নিজেকে এত বাহুবলী বলে। কিন্তু এই যে অর্জুন পার্থ যে দ্বৈরথ, সেই দ্বৈরথে গিয়ে তাহলে দেবদূত ঘোষ সিপিএমের প্রার্থী, তাদের অস্তিত্ব, কারণ আপনারা বারংবার বলেছেন যেই দল বিধানসভায় শূন্য হয়ে গেছে, 21 বিধানসভার পর যার কোনো অস্তিত্ব নেই, সেই দলের প্রার্থী তাহলে কোথাও গিয়ে কি সংকটের মুখে পড়তে পারে? এখানকার আবহাওয়া কি বলছে? না, আমি অন্য দলের প্রার্থী সম্পর্কে বলবো না। আমি আমার কথা বলবো, আমার দলের কথা বলবো, আমি দলনেত্রীর কথা বলবো। আমি অর্জুনেরটা কেন বলছি, দেবদূত ঘোষের একটা আদর্শ নীতি আছে, অ্যাসোসিয়েট যে হয়ে যে লড়ছে তার একটা আদর্শ নীতি আছে। যাদের আদর্শ নীতি আছে তাদের সাথে রাজনৈতিক লড়াই। আর এর তো কোনো আদর্শ নীতি নেই, এ তো নরেন্দ্র মোদীরও না, মমতা ব্যানার্জিরও না, এ হিন্দুরও না, মুসলমানেরও না, এ বাঙালিরও না, অবাঙালিরও না। এ শুধু নিজেকে বাদ দিয়ে পৃথিবীর কাউকে চেনে না। আপনি একটা লোককে দেখাতে পারবেন না যারও উপকার করেছে বিনিময়ে পয়সা নেয়নি, একটা লোক দেখাতে পারবেন না। এনে দাঁড় করাতে পারবেন না। তাহলে এই যে একটা প্রশ্ন বারংবার করা হয় কোথাও গিয়ে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিম হয়, যেখানে আমরা বিভিন্ন মিম দেখতে পেয়েছি, একটা প্রশ্ন আসছে, অর্জুন তুমি কার, পাণ্ডব না কৌরব, বা মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মোদি? তাহলে এর এক কথায় উত্তর কি হতে পারে পার্থদা? কারণ না, ও নিজের, ও সম্পূর্ণ নিজের। 2019-এ জেতার পরে যে সন্ত্রাস ও ব্যারাকপুরের উপরে করেছে, 6 জন মারা গেছে, 1000 বাড়ি ভাঙচুর হয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে, ব্যবসায়ীদের থেকে টাকা জোর করে রিভলভারের ডগায় তোলা হয়েছে, প্রায় 2000 মানুষ বাড়ি ছাড়া ছিল, 3 মাস ব্যবসা বন্ধ, স্কুল বন্ধ। এই পরিবেশ তো ব্যারাকপুরের মানুষ দেখেছে। ব্যারাকপুরের মানুষ এই গুন্ডামি পছন্দ করে না। কিন্তু শুভেন্দু অধিকারী দেখতে পেলাম যেখানে বারংবার বলছেন যে রাজ্যে এত দুর্নীতি হচ্ছে, দুর্নীতির শীর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বারংবার কিন্তু অর্থাৎ কোথাও কি মনে হয় না যে যেই মানুষটার নাম সিবিআই এফআইআর রয়েছে, তৃণমূল থেকে বিজেপিতে গেলেন, ধোয়া তুলসী পাতা হয়ে গেলেন, বা কোথাও গিয়ে আপনারা বারংবার বলছেন যে ওয়াশিং মেশিন হয়ে যাচ্ছে, সেই মানুষটা এখন বলছে যে এই পার্থভৌমিক নাকি জড়িত রয়েছে পাহাড় প্রমাণ শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে। এবং আপনি কি করলেন, আপনি আইনি নোটিশ পাঠালেন এবং আপনি বললেন যে এর কোনো প্রমাণ নেই। মানে এরকমভাবে প্রমাণ ছাড়া সত্ত্বেও কোথাও গিয়ে বিজেপি কি মনে করছে যে এইভাবেই এখন তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে হবে কোনো রকম অভিযোগ দিয়ে? অর্থাৎ সেটা মিথ্যে অভিযোগও হতে পারে, বা কোথাও গিয়ে সেটা সত্য হবে কি হবে না সেটা দেখার বিষয়। না, মিথ্যা অভিযোগই তো করছে। ওদের কাছে ব্যক্তিগত কুৎসা বাদ দিয়ে কিচ্ছু নেই। আরে ভাই, তোমার কাছে যদি কিছু থাকে,
তো তুমি গিয়ে আদালতে দাও না, তাহলেই তো হয়। বলার দরকারটা কি? আদালতে গিয়ে ফেলে দাও, তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। ব্যারাকপুরের মানুষ আমায় জানে, আমি তো সবসময় বলেছি যে সিবিআই ইডি ওরা বলছে বারবার পাঠাবে, স্বাগত, আমার বাড়িতে আসবে, আমি খুব ভদ্র ব্যবহার করব, তারপরে ওনারা ব্যর্থ মনোরথায় বাড়ি চলে যাবে। কারোর কিছু থাকলে তো সিবিআই ইডি আসবে। ব্যারাকপুরের মানুষ তো জানে আমার কি আছে, নৈহাটির মানুষ আরও ভালো করে জানে, তারা কাছ থেকে দেখেছে। কিন্তু কোথাও গিয়ে আপনি বলছেন যে নৈহাটির মানুষ দেখেছেন, অপরদিকে দাঁড়িয়ে কিন্তু নৈহাটিতে সিবিআই আসছে, কোথাও গিয়ে সেই সন্দেশখালী, শেখ শাহজাহান, একাধিক বিষয় চলে আসছে। আপনি সেখানে গেছেন, সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলেছেন, কোথাও গিয়ে মনে হয়েছে যে 1% হলেও সন্দেশখালীর ইস্যুটা তৃণমূলের ভোট বাক্সে অবশ্যই প্রভাব ফেলতে পারে কোথাও গিয়ে? এক ফোঁটাও প্রভাব ফেলবে না, কারণ সন্দেশখালীর ঘটনাটা মানে নারী নির্যাতনের ঘটনাটা, ওটা তো সার্বিকভাবে হয়নি। একটা দুটো কোনো ঘটনা যেটা দুঃখজনক, তার বিরুদ্ধে তো পুলিশ অ্যাকশান নিয়েছে। তা সেটা তো যে কোনো জায়গাতেই হতে পারে, নৈহাটিতে হতে পারে, কল্যাণীতে হতে পারে। কোনো একটা গুন্ডা কোনো কাউকে অসম্মানিত করেছে, আপনাকে দেখতে হবে যে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিনা। সন্দেশখালীতে তো সরকার ব্যবস্থা নিয়েছে, যাদের নামে অভিযোগ তারা সবাই অ্যারেস্ট হয়েছে। অতএব সার্বিকভাবে মহিলাদের যে কলুষিত করার চেষ্টা হচ্ছিল, যে সন্দেশখালী সব মহিলারা নির্যাতিত হয়েছে, সেটা যে মিথ্যে কথা, সেটা তো প্রমাণিত হয়ে গেছে। অতএব সেটা তো আর কারোর মধ্যে কোনো এফেক্ট ফেলছে না। ওরা চেষ্টা করছে এসব করার, এর কোনো এফেক্ট নেই। কিন্তু বারংবার পার্থদা আমরা একটা বিষয় সামনে দেখতে পাই, যেখানে কিন্তু বলা হয় যে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি, এবং তার হাতে যেহেতু পাওয়ারটা থাকে, কোথাও গিয়ে বারংবার বলা হয় নাকি পুলিশ দলদাসে পরিণত হয়েছে। যদি তাই হতেন, তাহলে গত কয়েকদিন আগে কোচবিহারে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে আমি এখানকার 3-4 জন এমন অফিসারকে চিনি যারা প্রশাসনের আওতায় পড়ছেন, তারা কিন্তু কাজকর্ম করছেন না। যখনই নির্বাচন চলে যাবে, যখন আবারও আমার হাতে সেই মুখ্যমন্ত্রিত্বের পাওয়ার ফিরে আসবে, তখন কিন্তু আমি বুঝে নেব। অর্থাৎ কোথাও গিয়ে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য, সেই বক্তব্য যে পুলিশ দলদাস, এটাকে কোথাও গিয়ে কন্ট্রাডিক্ট করছে একটা। না না, মমতা ব্যানার্জির আমলে যদি পুলিশ দলদাস হতো, তাহলে তো তৃণমূলের এত নেতা অ্যারেস্ট হতো না। আলাবুল অ্যারেস্ট হতো, শাহজাহান অ্যারেস্ট হতো, শিবু অ্যারেস্ট হতো, উত্তম অ্যারেস্ট হতো। এ তো সব রাজ্য পুলিশ করেছে। যদি দলদাসেই পরিণত হতো, তাহলে গিয়ে অ্যারেস্ট হতো? কেউ অ্যারেস্ট হতো না। তা স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির আমলে পুলিশ দলদাসে পরিণত হয়নি। অন্য রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক কাঠামোগুলোকেই তো নষ্ট করে ফেলেছে। বিরোধী কণ্ঠস্বর হলেই সিবিআই ইডি পাঠিয়ে দিচ্ছে ভয় দেখানোর জন্য, সবাইকে জেলে পুরে দেওয়ার চেষ্টা করছে। অলিখিত হিটলারি ব্যবস্থা, অলিখিত জরুরি অবস্থা চলছে। এই জরুরি অবস্থা করে তো ইন্দিরা গান্ধী সারভাইভ করতে পারেনি, এরাও অলিখিত জরুরি অবস্থা করে সারভাইভ করতে পারবে না। দেখুন না, লোকসভা নির্বাচনে মানুষ দলবদ্ধভাবে এই অত্যাচারের বিরুদ্ধে রায় দিয়ে দেবে। কিন্তু আপনি একটা টার্ম ইউজ করলেন পার্থদা, জেল, এবং আমরা দেখতে পাচ্ছি একাধিক মানুষ জেলে যেতে পারে, সিপিএম, তৃণমূল কংগ্রেস যেই জেলে যাক না কেন। অর্জুন সিং বলছে যে পার্থ ভৌমিক নাকি তিহার জেল থেকে লড়বেন, কারণ তার বিরুদ্ধে নাকি অনেক প্রমাণ নাকি আমার হাতে রয়েছে। এটা অর্জুন সিং একদম অন ক্যামেরায় বলছেন যে তিহার জেল থেকে নাকি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী লড়বেন। এবং এই তিহার জেল বললে পার্থদা, যদি খুব ভুল না হই, আমরা আরেকজনের কথা মাথায় আসছে এখন বর্তমানে, অরবিন্দ কেজরিওয়াল, যার বিরুদ্ধেও কিন্তু বারংবার ইডি একাধিক তথ্য সামনে আনছে। তাহলে কোথাও গিয়ে বিজেপি চেষ্টা করছে যে আমি যদি ময়দানে না পারি, ইডি, সিবিআই, এনআইএ দিয়ে একমাত্র আমার উপায় যে বিরোধীদের আমি জেল ভরবো। কোথাও গিয়ে কি এইভাবে সম্ভব ভোটের ময়দানে টিকে থাকা? সারা ভারতবর্ষেই তো এটা হচ্ছে, সারা ভারতবর্ষের মানুষ এটা দেখছে। রাজনৈতিক লড়াইয়ে এটে উঠতে না পেরে সিবিআই ইডিকে ব্যবহার করা হচ্ছে। আমি তো সেটাই বললাম, অলিখিত জরুরি অবস্থা। কিন্তু আচ্ছা, 24-এ জিতলে পার্থদা কি মনে হচ্ছে যে ব্যারাকপুরে যেই ধরনের, আপনি বারংবার বলেছেন যে ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় শিল্প কারখানা হবে, অপরদিকে দাঁড়িয়ে এখানকার একাধিক জুট মিলে যে সমস্ত সমস্যা দেখা দেয়, সেইগুলো অনেকটা সমাধান হতে পারে। এবং আপনি বলেছেন যে যদি আপনি সাংসদ হন, সেক্ষেত্রে যেই শিলান্যাস মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন রেলমন্ত্রী থাকাকালীন, যে কোথাও গিয়ে ব্যারাকপুরের মেট্রো সম্প্রসারণ হতে পারে, আপনি বললেন যে কল্যাণী অবধি মেট্রো চলবে। কি মনে হচ্ছে এতগুলো চিন্তা নিয়ে আপনি এগোচ্ছেন, যদি সাংসদ হন ঠিক কতটা এগিয়ে যেতে পারবেন, কতটা সহায়তা পাবেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বেশি করে, যদি আপনি এই মেট্রো সম্প্রসারণ নিয়ে এগোতে চান? না না, আমি একটাও বলবো না বলিনি করে দেব। আমি বলেছি এটা আমার স্বপ্ন। করে দেব আর স্বপ্ন দেখার মধ্যে পার্থক্য আছে। আমি তো আশাবাদী যে বিজেপির সরকার থাকবে না এবং আমি এই কাজগুলো করতে পারবো। আমি নৈহাটির মানুষ জানে আমি যা কথা দিয়েছি আমি তাই করেছি। নৈহাটি স্টেডিয়াম করেছি, বাস টার্মিনাস করেছি, বড় মার মন্দির করেছি, হকার মার্কেট করেছি, আমি তো করেছি।
মানুষ তো স্বপ্ন বিশ্বাস করতে পারতো না এগুলো হবে, তা আমি তো করেছি। মমতা ব্যানার্জি মাথার উপরে থাকলে আমি যা যা বলেছি সেগুলোও করব। পার্থদা, আমরা আলোচনার প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে যেখানে 2019-এ লোকসভায় অর্জুন সিংয়ের জয়, দীনেশ ত্রিবেদীকে হারিয়ে বিপুল পরিমাণ ভোটে, প্রায় 14,000-এর বেশি ভোটে হারিয়ে যায়, অপরদিকে দাঁড়িয়ে অর্জুন সিং বলছে যে কোথাও গিয়ে দীনেশ ত্রিবেদীর জায়গায় হয়তো আজকে পার্থভৌমিক থাকতে পারে, তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমার কাছে নাকি মানুষ আছে। এবং জনগণ বলছে আপনার কাছে মানুষ না থাক, আপনার কাছে বাহুবল আছে, যার দরুন আপনি কিন্তু ভয় দেখিয়ে ভোট আদায় করতে পারেন। তাহলে কোথাও গিয়ে কি সেই ভয় করিয়ে, ভয় দেখিয়ে ভোট আদায় তিনি করবেন? মানে সৎ পথে কি তাহলে এগোতে পারার কোনো সম্ভাবনাই নেই? না, এটা তো ব্যারাকপুরের মানুষ জানে যে ওর গুন্ডা মানসিকতা কিংবা এর আগে প্রচুর ঘটনায় ওর নাম জড়িয়েছে, বিভিন্ন খুন খারাপি হ্যানা ত্যানা অনেক কিছুতে। রিসেন্টলি ভিকি যাদব, সৌরভ সিংয়ের যে ডানাত, তার মার্ডারেও ওর ভাইপো জড়িত আছে, পাপ্পু সিং জেলে আছে। কিন্তু মানুষ এবার প্রতিবাদ করবে, রুখে দাঁড়াবে, ভয়ের কোনো জায়গা নেই। ব্যালট বক্সে প্রতিবাদ হবে। মানে ব্যালট বক্সে তৃণমূল ছাপ ফেলবে মনে হচ্ছে একদম। মানুষ, তৃণমূল না, মানুষ। তৃণমূলের কাজটা মানে ব্যালট বক্সে সেই জায়গাটায় নিয়ে যাবে। কিন্তু কোথাও গিয়ে পার্থদা, এমন আপনার এত বছরের রাজনৈতিক জীবন, কিন্তু কোথাও গিয়ে মনে হয়েছে যে যখন অর্জুন সিং যখন আবারও তৃণমূলে প্রত্যাবর্তন করলেন, তখন আপনি বারংবার বলেছেন যেটা দল সিদ্ধান্ত নেবে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবে দলের সুপ্রিমো হিসেবে, সেটাতেই সবাই রাজি থাকে। কিন্তু যদি কখনো আবার এরকম হয় এই 24-এর লোকসভা নির্বাচনের পর, কোথাও গিয়ে যদি আবার 2-3 বছর পরে যদি আবার অর্জুন সিং তৃণমূলে ফেরার কথা ভাবেন বা যদি ফিরে আসেন, তখন কি আপনি কোনো রকমভাবেই কণ্ঠস্বরটাকে বাড়িয়ে তুলবেন, বা আপনি কি কোনো রকমভাবে প্রতিরোধ করার চেষ্টা করবেন, নাকি আপনি তখনও বলবেন যেটা দল সিদ্ধান্ত নিচ্ছে সেই অনুযায়ী আমরা এগোবো? যখন আসবে এই সময় তখন বলবো। কখনো মনে হয়েছিল? যখন আসবে যদি আবার এরকম হয় তখন উত্তর দেবো। আচ্ছা, কখনো এরকম হয়েছে দাদা যে দলে থেকে অনেকে বলে যে কাজ করতে পারি না, বা দলের বিভিন্ন সময়, কারণ আপনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এগিয়ে এসছেন একজন সাংসদ হিসেবে, সেখান থেকে অবশ্যই মানে কৃতিত্ব দেওয়ার মতনই জায়গা, কিন্তু কোথাও গিয়ে বারংবার বিজেপি বলছে যে আদি নব্য তৃণমূলের যে দ্বন্দ্ব, সেই কারণে নাকি তৃণমূলের একদম পতন নিশ্চিত। আপনার কি মনে হয় যে কোনো রকম বক্তব্যগুলো ঠিক, মানে বিজেপির যে বক্তব্যগুলো সামনে রাখছে আদি নব্য তৃণমূল? মমতা ব্যানার্জি সবার নেত্রী, অতএব এখানে কোনো দ্বন্দ্বের জায়গা নেই। মমতা ব্যানার্জি আমাদের সবার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি, সাংগঠনিক দিকটা তিনি সামলান, এখানে দ্বন্দ্বের কোনো প্রশ্ন নেই। আমরা সবাই একটা, আজকে দেখলেন তো আমরা সবাই একটা পরিবার হয়ে সাংবাদিক সম্মেলন করলাম। তৃণমূল কংগ্রেস একটা পরিবার, এখানে কোনো দ্বন্দ্বের জায়গা নেই। দাদা, সর্বশেষ প্রশ্ন, যারা ব্যারাকপুরে যারা ভোটার রয়েছেন বা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী রয়েছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? কারণ আগামী কয়েকদিন পরে এখানে নির্বাচন, সেখান থেকে এখনও কিন্তু বিভিন্ন মানুষ ভাবছে যে হয়তো যদি আজকে, কারণ গণতান্ত্রিক অধিকার পার্থতা আমরা জানি, কেউ সিপিএম, কেউ তৃণমূল, কেউ বিজেপিকে ভোট দেবে, কিন্তু মানুষ এখানে এমন কী দেখবে যেই কারণে মানুষের মনে হবে যে আমি ভোটটা পার্থভৌমিককে দিই, যাতে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন রাজ্যে উন্নয়নমূলক বিভিন্ন কাজ হবে, এবং পার্থভৌমিকের হাত ধরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষজন সেই সমস্ত সুযোগ সুবিধা সব পাবে। কি এমন বিষয়গুলো সামনে তারা দেখতে পারে? না, ব্যারাকপুরের মানুষ আমায় দীর্ঘদিন ধরে দেখেছে। আমাদের দলের যে কথা, তার বাইরেও ব্যারাকপুর মানুষের জন্য আমার কিছু কথা আজকে আমি ব্যক্ত করেছি, যে কেন্দ্রীয় সরকারের আমলে, এই বিজেপি সরকারের আমলে বেকারত্ব ভারতবর্ষে সর্বাধিক। এর আগে এত বেকার কোনোদিন ভারতবর্ষে ছিল না। চাকরি তো আমরা কেউ দিতে পারি না, কিন্তু চাকরি যাতে পায় সেই যে পরীক্ষাগুলো হয় তার ট্রেনিংয়ের ব্যবস্থা আমি করব। এডুকেশনাল ইনস্টিটিউশন, চট শিল্প ঢুকছে, কারণ গুজরাটের শিল্পকে নরেন্দ্র মোদী প্রচার করছেন তার হয়ে, তার যাতে এক্সপ্যান্ড হয় সেটার চেষ্টা করছে। যত আপনার পলি শিল্প যত এক্সপ্যান্স হচ্ছে, তত জুট শিল্প মার খাচ্ছে। আমার রাজ্যের শিল্প ঢুকছে, শ্রমিকেরা 6 দিন কাজ পাচ্ছেন না, এই পরিবেশ তৈরি করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার। এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এটার বিরুদ্ধে প্রতিবাদ না হলে, একটা সময় মমতা ব্যানার্জি সাংসদ হিসেবে প্রতিবাদ করেছিলেন বেঙ্গল রায়ের ঘরের সামনে। আমি তারই উত্তরসূরি, তারই শিষ্য, তার পথ ধরেই জুট শিল্পের জন্য লড়াই করব, এটা বলেছে। আর মেট্রো দিদির স্বপ্ন ছিল ব্যারাকপুর অবধি আসা, সেটা যাতে বাস্তবায়িত হয় তার চেষ্টা করব।
অর্থাৎ সব মিলিয়ে কিন্তু বোঝাই যাচ্ছে যে পার্থভৌমিক, অনেক ধন্যবাদ দাদা আপনাকে। এবং পার্থভৌমিক কিন্তু সম্পূর্ণরূপে আশাবাদী যে কোথাও গিয়ে বারংবার অর্জুন সিং যেমনটা বলছেন যে আমি থাকতে হয়তো পার্থভৌমিকের জায়গা নেই, পার্থভৌমিক যেমনটা বলছেন যে আপনি থাকুন বা না থাকুন, জনগণ কিন্তু তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থভৌমিক চলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃত্ব ও সেনাপতিত্ব, তার সব বিষয় মেনেই তারা চলছেন। এখন দেখার বিষয় নির্বাচনের পর এখানে কি আবারও ঘাসফুল শিবিরের সেই ঘাসফুল ফোটে নাকি পদ্মফুল, সেটা সময়ের অপেক্ষা। দেখতে থাকুন বাংলা জাগো।